বাংলার রাজনীতিতে এখন একটা অদ্ভুত খেলা চলছে, মনে আছে? সেই 2021-এর কথা। তখন বিজেপির অবস্থা ছিল পাড়ার মোড়ের দোকানের মতো, যেখানে অন্য দোকানের সব পুরনো মাল এনে তাকে নতুন প্যাকেটে ভরে বিক্রি করার চেষ্টা হয়েছিল। ফলাফল কি হয়েছিল তা আমরা সবাই জানি। ধার করে অস্ত্র নিয়ে এসে যুদ্ধ জেতা যায় না, সেটা বোধহয় এবার তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। আর দিদির সেই বিখ্যাত খেলা হবে স্লোগান, গতবার সেই খেলা মানে ছিল মাঠে নেমে হাত পা চালানো, কিন্তু এবার দিদির গলার সুর যেন একটু বেশি মিষ্টি। বলছেন বড় খেলা হবে, কিন্তু সাথে এও বলছেন মারামারি হবে না। ব্যাপারটা অনেকটা সেই পাড়ার দাদাগিরি করার ছেলের মতো, যে পুলিশের গাড়ি দেখলেই হঠাৎ করে খুব ভদ্র হয়ে গিয়ে বলে, আমি তো খুব ভালো ছেলে, মা কালীর দিব্যি বলছি স্যার। আসলে এবার ভয়টা অন্য জায়গায়। গত 5 বছরে দুর্নীতির এমন সব পাহাড় বেরিয়েছে যে সাধারণ মানুষের চোখ কপালে। আর ভোটার তালিকা থেকে যে হারে নাম বাদ যাচ্ছে, তাতে মনে হচ্ছে ভূতেরা এবার আর ভোট দিতে পারবে না। 2021 বনাম 2026, এই 5 বছরে বাংলার রাজনীতির ডিএনএ বদলে গেছে। একদিকে নিজের ঘর গোছাতে আত্মবিশ্বাসী বিজেপি, আর অন্যদিকে ভাঙা ঘর সামলাতে ব্যস্ত তৃণমূল। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কার খেলা এবার সত্যি জমবে আর কার আউট হওয়ার সময় হয়ে গিয়েছে। চলুন দেখে নিই আসল সত্যিটা। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, 2021 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সব থেকে বড় ভুল ছিল ধার করে আনা অস্ত্র দিয়ে যুদ্ধ জয়ের চেষ্টা। সেই সময় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক হেভিওয়েট নেতা রাতারাতি গেরুয়া শিবিরের নাম লিখিয়েছিলেন। বিজেপি তখন মনে করেছিল তৃণমূলের ঘর ভাঙতে পারলেই বুঝি কেল্লা ফতে হয়ে যাবে, কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ আলাদা। সেই সব নেতাদের না ছিল বিজেপি আদর্শের প্রতি কোনো টান, না ছিল সংগঠনের নিচুতলার কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ। তারা মূলত এসেছিল ক্ষমতার লোভে, এই আশায় যে বিজেপি সরকার গড়লে তারা আবার মসনদে বসতে পারবে। ফল যা হওয়ার তাই হয়েছিল। নির্বাচনের ফল প্রতিকূল হতেই তারা আবার পুরনো ঘরে অর্থাৎ তৃণমূলে ফিরে গিয়েছে। একেই বলে ধারের নেতা দিয়ে ঘর সাজানোর মাসুল। কিন্তু 2026-এর বিজেপি সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। এবার তারা কোনো ভাড়াটে সৈনিক বা রাজনৈতিক পরিযায়ীদের ওপর নির্ভর করছে না। এবার বিজেপির লড়াইটা হচ্ছে নিজেদের কর্মীদের নিয়ে, নিজেদের তৈরি করা মজবুত সংগঠনের ওপর দাঁড়িয়ে। গত কয়েক বছরে তারা বুথ স্তরে নিজেদের শক্তি বাড়িয়েছে। এবার আর তৃণমূল থেকে আসা নেতাদের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না বিজেপিকে, বরং দলের আদি এবং নিষ্ঠাবান কর্মীরাই এখন ময়দানে আসল খেলোয়াড়। শুভেন্দু অধিকারীর মতো নেতারাও এখন নিজেদের তৃণমূলের ছায়া থেকে সম্পূর্ণ মুক্ত করে বিজেপির সেনাপতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। নিজের অস্ত্রে লড়াই করলে যে ধার বেশি থাকে, 2026-এর বিজেপি এবার সেটাই প্রমাণ করতে চাইছে। এবারের লড়াইটা তাই অন্যবারের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং আত্মবিশ্বাসী। তারপর ধরুন 2021 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় হাতিয়ার ছিল খেলা হবে স্লোগানটি। একেবারে হিট করে গিয়েছিল গ্রাউন্ড স্তরে। সেই সময় এই একটি কথাই বাংলার অলিতে গলিতে এক অদ্ভুত উন্মাদনা এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। তখন এই স্লোগানের আড়ালে ছিল এক প্রচ্ছন্ন রণহুঙ্কার, যা তৃণমূলের নিচুতলার কর্মীদের কাছে সরাসরি হিংসা আর দাপট দেখানোর নতুন সংকেত হিসেবে কাজ করেছিল। কিন্তু 2026-এ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পরেও আমরা দেখছি এক সম্পূর্ণ অন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এবারেও বলছেন অবশ্য যে আরো বড় খেলা হবে, কিন্তু সঙ্গে সঙ্গে জুড়ে দিচ্ছেন এবার কোনো মারামারি হবে না। তা হঠাৎ দিদির মুখে এই অহিংসার বাণী কেন? কেন তিনি এতটা ডিফেন্সিভ বা রক্ষণাত্মক খেলছেন? এর কারণ হলো ভয় এবং রাজনৈতিক বাধ্যবাধকতা। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে গত কয়েক বছরে দিল্লির নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা তৈরি করেছে। এবার আর সেই আগের মতো পঞ্চায়েতি স্টাইলের ছাপ্পা ভোট বা বিরোধী কর্মীদের ভয় দেখানো সহজ হবে না।
তার উপর এবার যদি নির্বাচনের সময় কোনো বড় ধরনের হিংসা বা রক্তপাত হয়, তবে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়ে ভোট স্থগিত করে দিতে পারে, এমনকি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশও করতে পারে। তিনি জানেন, একবার যদি প্রশাসনিক নিয়ন্ত্রণ তার হাত থেকে চলে যায়, তবে তৃণমূলের তাসের ঘর ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। তাই এবার তার খেলা হবে স্লোগানটি আর দাপটের সঙ্গে তিনি বলছেন না, বরং নির্বাচন কমিশনের হাত থেকে বাঁচার একটা ঢাল মাত্র। ভীত মানুষ যেমন নিজেকে সাহস জোগাতে জোরে জোরে কথা বলে, দিদির এই বড় খেলার এই যে আওয়াজটা তিনি দিচ্ছেন, এটাও অনেকটা সেই একই রকম শোনাচ্ছে। 2021 সালে নির্বাচনে বিজেপির সব থেকে বড় ব্যর্থতা ছিল বুথ ম্যানেজমেন্ট। মুখে অনেক কথা তারা বলেছিল, কিন্তু ভোটের দিন দেখা গিয়েছিল অনেক জায়গাতেই বিজেপির কোনো বুথ এজেন্ট ছিল না। সকাল 10টা বা 11টা বাজতে না বাজতেই বহু বুথে বিজেপির কর্মীরা কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন। ফলে তৃণমূলের ক্যাডাররা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতন একচেটিয়া অবাধে ভোট করার সুযোগ পেয়েছিল। কিন্তু 2026-এর বিজেপি এবার সেই খামতি পূরণ করতে কোমর বেঁধে নেমেছে। এবার আর শুধু হাওয়া বা সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে তারা নির্বাচনে জিতছে না বা নির্বাচনে বসে নেই। এবার তাদের ফোকাস হলো বুথ জিতলে তবেই জিতবো ভোট। গত কয়েক বছরে বিজেপির নিচুতলার কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে এবং প্রতিটি বুথে লড়াকু কর্মীদের একটা তালিকা তৈরি করেছে। শুধু বুথ নিয়েই নয়, সমস্যা ছিল ভোট গণনাতেও। নির্বাচন করিয়ে নিতে হয়, মানে পশ্চিমবঙ্গে একটা কথা খুব প্রচলিত আছে, এখানে নির্বাচন হয় না, নির্বাচন করিয়ে নিতে হয়। তাই সেই নির্বাচন করিয়ে নেওয়ার অভিজ্ঞতা না থাকায় কাউন্টিং সেন্টার থেকে মেরে ধরে বিজেপির বহু কাউন্টিং এজেন্টকেই সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। ভিভিপ্যাটের সংখ্যার সঙ্গে ইভিএম এর ভোট সংখ্যা না মিললেও জোর করে সই করানো হয়েছিল বহু রিটার্নিং অফিসারদের। তাই এবার বিজেপি এলাকার ডাকাবুকো ছেলেদের প্রশিক্ষণ দিয়েই কাউন্টিং এ পাঠাবে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও কাউন্টিং অবজারভার নিয়োগ করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা হলেই যারা অফিসার রয়েছেন দায়িত্বে, তাদের জবাবদিহি করতে হবে। পাশাপাশি যদি দেখা যায় গণনায় কারচুপি হচ্ছে বা গণনা চলার সময় হিংসা হচ্ছে, তাহলে সেখানে আবার নির্বাচন হবে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর ভূমিকাও কিন্তু এবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সময়ও শুভেন্দু অধিকারীর গায়ে কিছুটা হলেও তৃণমূলের একটা দাগ ছিল। মানুষ তখন তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আজ তিনি বিরোধী দলনেতা হিসেবে নিজেকে বিজেপির খাঁটি নেতা হিসেবে একদম প্রমাণ করে দিয়েছেন। এবার বিজেপি আক্রমণাত্মক কৌশলে হাঁটছে, যার প্রমাণ হলো শুভেন্দু অধিকারীকে 2টি আসন থেকে প্রার্থী করা। এর মাধ্যমে বিজেপি বার্তা দিচ্ছে যে তারা এবার শাসক দলকে তাদের নিজের গড়ে ঢুকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এবার আর দুপুরের পর বুথ খালি হবে না, বরং প্রতিটি ইঞ্চিতে লড়াই হবে। এই যে বুথ স্তরের প্রস্তুতি, এটাই কিন্তু তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি 2021 সালের নির্বাচনেও কিন্তু দুর্নীতির অভিযোগ ছিল। তা সত্ত্বেও 2026 সালের নির্বাচনে সেই দুর্নীতির চেহারাটা কিন্তু দানবীয় রূপ নিয়েছে, যেটা 21-এর নির্বাচনে ছিল না। আগে মানুষ শুধু কানে শুনতো টাকা চুরি হয়েছে, কিন্তু এবার তারা নিজের চোখে টেলিভিশনের পর্দায় দেখেছে কিভাবে মন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবীর ঘর থেকে পাহাড় প্রমাণ নোটের বান্ডিল বেরোচ্ছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি, বালি কয়লা পাচার থেকে শুরু করে পুরসভার নিয়োগ, এমন কোনো জায়গা নেই যেখানে তৃণমূল সরকারের গায়ে কালির দাগ লাগেনি। এই যে কোটি কোটি টাকার নগদ অর্থ লেনদেন হয়েছে বা উদ্ধার হচ্ছে এবং হেভিওয়েট নেতারা শ্রীঘরে যাচ্ছেন, জেলের ভাত খাচ্ছেন, এটা বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের মনে এক গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। আগে যারা ভয় পেতেন, আজ তারা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন, আমাদের ট্যাক্সের টাকা কোথায় গেল? এর পাশাপাশি সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে নারী নিরাপত্তা। যে মা মাটি মানুষের স্লোগান দিয়ে তৃণমূল 2011 সালে ক্ষমতায় এসেছিল, সেই মা বোনেদের নিরাপত্তায় কিন্তু আজকে একেবারে অসুরক্ষিত হয়ে গিয়েছে। একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে। সন্দেশখালীর মতো ঘটনা বাংলার নারী সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। নারী ভোটাররা যারা একসময় মমতার ভোট ব্যাংক ছিল, আজ তারাও প্রশ্ন করছেন, তারাও নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত। জাতীয় নিরাপত্তার প্রশ্নে অনুপ্রবেশ ইস্যুটিও এবার অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আগে মানুষ মুখ খুলতে ভয় পেতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মত প্রকাশের সংখ্যা অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছে, মানুষ একত্রিত হচ্ছে এবং এই যে মানুষের ক্ষোভ বাড়ছে আর অপরদিকে তৃণমূল ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে বারবার, এটাই 2026-এর নির্বাচনে কিন্তু তৃণমূলের জন্য সবচেয়ে বড় বিপদ হতে চলেছে। তাই সবশেষে এটাই বলা যায়, 2026-এর লড়াই শুধু একটা নির্বাচন নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অগ্নি পরীক্ষা। দীর্ঘ 15 বছর রাজত্বের পর যে প্রবল অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়, সেটা সামলানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখন হিমালয়ে জয়ের মতোই কঠিন। একদিকে পিসি বনাম ভাইপোর লড়াই, অন্যদিকে বিজেপির অল আউট অ্যাটাক। ফল কোন দিকে যাবে? বাংলার মানুষ কি এবার পরিবর্তন চাইবে? সময় বলবে সেটা। আপাতত আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানান আমাদের। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और यादव जी का मिशन, स्वस्थ मध्य प्रदेश, सशक्त मध्य प्रदेश। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। स्वास्थ्य सेवाओं को आधुनिक, सुदृढ़ और सर्वसुलभ बनाना और चिकित्सा शिक्षा को नई ऊंचाइयों तक ले जाना। उज्जैन में प्रदेश की पहली मेडिसिटी और शासकीय चिकित्सा महाविद्यालय, जहां मिलेंगी सुपर स्पेशलिटी और मल्टी स्पेशलिटी अस्पताल, चिकित्सा एवं अनुसंधान केंद्र और विश्व स्तरीय स्वास्थ्य सुविधाएं। यही है आधुनिक स्वास्थ्य व्यवस्था की मजबूत शुरुआत। राहवीर योजना, सड़क दुर्घटना में घायल व्यक्ति को पहले 1 घंटे में अस्पताल पहुंचाने पर सरकार देगी 25,000 का सम्मान। पीएम श्री एयर एम्बुलेंस सेवा, दूरस्थ क्षेत्रों से गंभीर मरीजों और दुर्घटनाग्रस्तों को तत्काल एयरलिफ्ट कर जीवन रक्षक इलाज। आयुष्मान भारत योजना में अब तक 4.85 करोड़ से अधिक आयुष्मान कार्ड वितरित। देश में मध्य प्रदेश सबसे आगे। अब 70 वर्ष से अधिक आयु के बुजुर्ग भी शामिल। प्रदेश के 50 जिला चिकित्सालयों में जन औषधि केंद्र और 800 आयुष आरोग्य मंदिर प्रारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा 961 करोड़ रुपए की लागत से नीमच, मंदसौर और सिवनी में चिकित्सा महाविद्यालयों का लोकार्पण। प्रदेश में 17 शासकीय मेडिकल कॉलेज संचालित और पीपीपी मोड पर 12 नए मेडिकल कॉलेज शीघ्र। स्वास्थ्य संस्थानों में 46,499 नए पदों का सृजन। देहदान और अंगदान करने वालों का राज्य सरकार द्वारा सम्मान। हर जिला अस्पताल को एक शव वाहन। शिक्षा और स्वास्थ्य से ही समृद्ध समाज का निर्माण होता है। स्वस्थ मध्य प्रदेश, सक्षम मध्य प्रदेश।